ডিয়ার লার্নার্স, আজকে আমরা অনুশীলনী ৪ গাণিতিক প্রতীকের গাণিতিক সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। প্রথমেই ১ নম্বরে দেওয়া আছে, নিচের বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং খোলা বাক্য ও গাণিতিক বাক্যে শনাক্তকরণ করো। এর আগের ভিডিওতে আমরা ব্যাখ্যা করেছি খোলা বাক্য কী, গাণিতিক বাক্য কী। আমরা পুনরায় আবার জিনিস দুটো ক্লিয়ার করি। খোলা বাক্য শব্দের অর্থ কী? যে গাণিতিক বাক্য দেখে আমরা বুঝতে পারব যে এটি সত্য নাকি মিথ্যা। সত্য মিথ্যা যদি বোঝা যায় তাহলে সেটা হবে গাণিতিক বাক্য বা বদ্ধ বাক্য। আর যদি সত্য মিথ্যা না বোঝা যায় তাহলে সেটা হবে খোলা বাক্য। না হলে সেটা হবে খোলা বাক্য। এখন আমরা উদাহরণের সাহায্যে একটু ক্লিয়ার করি। যেমন এখানে বলছে ১ নম্বরে ৯কে ৭ দ্বারা গুণ করলে গুণফল ৮০ হয়। তাহলে আমরা গাণিতিক বাক্যটা লিখি ৯ গুণন ৭ সমান সমান ৮০। কিন্তু আমরা জানি ৯ সাথে ৬৩ হয়, সেটা ৮০ হয় না। যেহেতু আমি বুঝতে পারছি এটা আমার মিথ্যা, তাহলে এটা হবে গাণিতিক বাক্য। তাহলে যে সমস্যা দ্বারা, যে গাণিতিক বাক্যটির দ্বারা আমরা যদি সত্য মিথ্যা বুঝতে পারি তাহলে সেটা হবে গাণিতিক বাক্য। আর যে বাক্য দ্বারা আমার সত্য মিথ্যা বুঝতে পারবো না তাহলে সেটা হবে খোলা বাক্য। যেমন ২ নম্বরে যাই, ৪২ থেকে ক বিয়োগ করলে ৩৫ হয়। তাহলে ৪২ থেকে আমি বিয়োগ করলাম ক, সেটা কত হবে ৩৫। এখন কর মান কত সেই বিষয়টা আমি অবগত নই, তাহলে কর মান যে কোনো কিছু হতে পারে। যেহেতু আমি কর মান সম্পর্কে জানি না, কর মান আমার জানা নেই, সুতরাং এটা আমি সত্য মিথ্যা নির্ধারণ করতে পারবো না। আর যখনই সেটা সত্য মিথ্যা নির্ধারণ করতে পারবো না তখনই সেটা হয়ে যাবে খোলা বাক্য। তার মানে এই গাণিতিক বাক্যটি হবে খোলা বাক্য। এবার ৩ নম্বরে আসা যাক। ১২০কে ৪০ দ্বারা ভাগ করলে ভাগফল ৩ হয়। তাহলে আমি ভাগ করে দেখাই, ১২০ ভাগ ৪০ ভাগফল সমান সমান ৩। কারণ ১২০কে ৪০ দ্বারা ভাগ করলে ৪০ একে ৪০, ৪০ দুইয়ে ৮০, ৩ ৪০-এ ১২০। যেহেতু এটা সত্য, এটা সঠিক, সুতরাং আমি এর থেকে সিদ্ধান্ত নিতে পারি এইটি একটি গাণিতিক বাক্য বা বদ্ধ বাক্য। আর আমি যদি বুঝতে না পারতাম যেটা সঠিক না ভুল, তাহলে সেটা হয়ে যেত খোলা বাক্য। এবার আসা যাক ২ নম্বরে। নিচের খোলা বাক্যগুলোর অজানা প্রতীকের মান বের করো যেন বাক্যগুলো সত্য হয়। একটি ত্রিভুজের ক সংখ্যক বাহু আছে। তাহলে আমরা এটা এভাবে লিখি যে আমরা জানি একটি ত্রিভুজের বাহুর সংখ্যা ৩। অতএব ক সমান সমান ৩। তাহলে কর অজানা মানটা আমার বেরিয়ে গেল, কারণ না প্রদত্ত গণিতে আমাকে বলছে একটি ত্রিভুজের ক সংখ্যক বাহু আছে। তাহলে আমরা এইভাবে বলতে পারি, আমরা জানি একটি ত্রিভুজের বাহুর সংখ্যা ৩, অতএব ক সমান সমান ৩। এবার ২ নম্বর প্রশ্নটাতে আসা যাক। ক টাকার জিনিস কিনে ৩০ টাকা ফেরত নেওয়া হয়, দোকানিকে দেওয়া হয় ৫০ টাকা। তাহলে আমাদের একটা বিষয়ে লক্ষ্য রাখতে হবে যে আমরা যে টাকা ফেরত নেই আর যে টাকা ক্রয় করি সেই টাকা যোগ করলে দোকানিকে যে দিলাম সেই টাকার সমান হবে। এভাবে আমরা ভাবতে পারি। যেমন আমি ক টাকার জিনিস কিনেছি আর ফেরত নিয়েছি কত টাকা, ৩০ টাকা। তাহলে
যে টাকার জিনিস কিনেছি আর যে টাকা ফেরত নিয়েছি সেই টাকা সমান সমান কত টাকা? ৫০ টাকা। তাহলে আমি লিখতে পারি ক টাকা যোগ ২৩ টাকা সমান সমান ৫০ টাকা, বা ক সমান সমান এই পাশে ২৩ থাকলে যখন সমান চিহ্নের ওই পাশে আমরা কোনো রাশি স্থানান্তর করব তখন চিহ্ন তার বিপরীত হয়ে যায়। এই পাশে যোগ থাকলে ওই পাশে হয়ে যাবে বিয়োগ। তাহলে ৫০ বিয়োগ ২৩, ৩ আছে ১০ পাবো, ৭ হইলে হাতে আমার ১, ২ একে ৩, ৩ আছে ৫, ২৭। তাহলে ক এর মান দাঁড়ালো ২৭। ডিয়ার লার্নার্স, এবার আসা যাক ৩ নম্বর গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে। ৩ নম্বরের গাণিতিক সমস্যাটি এরকম: বর্গাকৃতি কিছু কাগজ আছে যার একটি বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার। এখন বর্গাকৃতি কাগজটির পরিসীমা কত আমাকে বের করতে হবে। আমরা গাণিতিক সমস্যাটি বোঝার জন্য আমরা চিত্র একটা আঁকি। ধরে নিলাম এইটা আমার এইটাই আমার বর্গাকৃতি একটি কাগজ। সেই কাগজের প্রতিটা বাহু ক। তাহলে এটা ক হলে এটা ক, এটা ক, এটা ক। এখন পরিসীমা বলতে আমরা কি বুঝি? পরিসীমা বলতে বুঝি যে আকৃতিরই হোক জিনিস, সেই আকৃতির যে বাহুগুলো আছে সেই বাহুগুলোর আসলে যোগফল। তার মানে আমি যদি এইখান থেকে হাঁটা শুরু করি, এইখান থেকে এইখানে গেলাম, এখান থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে আসলাম, এখান থেকে এখানে আসলাম, তার মানে একবার পূর্ণ চক্র আবর্তন করলে আমি যতটুকু পথ হাঁটি সেই পথটা আসলে ওই আকৃতির জন্য একটি পরিসীমা। তাহলে আমার বর্গে এই পাশে যদি এখান থেকে এখানে যাই তাহলে আমি ক সেন্টিমিটার হাঁটবো, এখান থেকে এখানে আসলে ক সেন্টিমিটার, এখান থেকে এখানে ক, এখানে ক, তাহলে আমাকে হাঁটতে হচ্ছে ৪ ক। এই হিসাবে বিবেচনা করতে পারি। নতুবা আমি জানি এটা বর্গাকৃতি কাগজ, সুতরাং এর পরিসীমা হবে এর বাহুগুলোর যোগফল। তাহলে ক যোগ ক যোগ ক যোগ ক, তাহলে আমি যদি ৪টা ক এরকম যোগ করি তার মানে আমার পরিসীমা হবে ৪ ক। আর যদি আমরা সূত্র হিসেবে ধরি সে হিসেবেও আমরা নির্ণয় করতে পারবো। তাহলে সূত্র দিয়ে আমরা বিষয়টা হিসাব করি। তাহলে আমরা এইভাবে লিখব, দেওয়া আছে বর্গাকৃতি কাগজের এক বাহুর দৈর্ঘ্য সমান সমান ক সেন্টিমিটার। অতএব বর্গাকৃতি কাগজের পরিসীমা সমান সমান আমরা লিখতে পারি ৪ গুণন এক বাহুর দৈর্ঘ্য, ৪ গুণন এক বাহুর, অর্থাৎ বর্গাকৃতির কাগজ হোক কিংবা কোনো ক্ষেত্র হোক তার পরিসীমা হবে ৪ গুণন এক বাহুর দৈর্ঘ্য। তাহলে ৪ এক বাহুর দৈর্ঘ্য কত? ক। সুতরাং এটা হবে ৪ ক সেন্টিমিটার। এইবার আসা যাক ২ নম্বরে কি বলছে। এরকম ৩টি বর্গাকৃতি কাগজের মোট ক্ষেত্রফল কত? তাহলে আমি আবার একটু বর্গটা আঁকাই। তাহলে বর্গের ক্ষেত্রফল সমান সমান আমরা লিখতে পারি, আয়তাকার ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য গুণন প্রস্থ করি, আর বর্গের ক্ষেত্রে এই বাহুর দৈর্ঘ্য গুণন অপর বাহুর দৈর্ঘ্য। কিন্তু আমরা জানি যেহেতু সবগুলো বাহুর দৈর্ঘ্যই সমান, সুতরাং সূত্রের সাহায্যে আমরা বলতে পারি, এটা আমরা লিখবো এইভাবে, দেওয়া আছে বর্গাকৃতি কাগজের এক বাহুর দৈর্ঘ্য সমান সমান ক
সেন্টিমিটার। অতএব বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল সমান সমান এক বাহুর দৈর্ঘ্য গুণন এক বাহুর দৈর্ঘ্য। তাহলে এক বাহুর দৈর্ঘ্য কত? ক গুণন ক, যেহেতু সেন্টিমিটার আছে তাহলে ক সেন্টিমিটার 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 গুণন করলে কত হয়? সেন্টিমিটার স্কোয়ার। তার মানে আমি এটাকে লিখতে পারি ক স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমি শুধুমাত্র একটি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল বের করলাম। এখন আমি যাব, আমাকে যেহেতু বলছে 3টি বর্গাকৃতি, তাহলে আমি এইভাবে লিখতে পারি যে একটি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল ক স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার। অতএব 3টি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল, তাহলে একটির জন্য যদি ক স্কোয়ার হয় তাহলে 3টির জন্য 3 গুণন ক স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার সমান সমান 3 কস স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার। 4 নম্বর গাণিতিক সমস্যাগুলো এখন আমরা সমাধান করি। 4 নম্বরের গাণিতিক সমস্যাগুলো লেখা আছে, গাণিতিক বাক্য সত্য করার জন্য ক এর মান বের করো। তাহলে আমরা এখানে প্রথম গাণিতিক 1 নম্বরের গাণিতিক সমস্যা বলা আছে ক যোগ 9 সমান সমান 15। তাহলে আমি যে রাশির মান আমি বের করব, আমাকে সেই রাশিটাই শুধু বাম পাশে রাখতে হবে, বাদ বাকি রাশিগুলোকে আমাকে ডান পাশে স্থানান্তর করতে হবে। সেই হিসাবে যদি আমি বলি তাহলে কটা আমি শুধু রাখবো। তাহলে ক এই পাশে 9 আছে, এই পাশে আমি তাকে স্থানান্তর করব। আর আমরা জানি যখন আমরা সমান চিহ্নের ওপারে স্থানান্তর করব তখন এই পাশে যদি যোগ থাকে ওই পাশে যাওয়া হবে বিয়োগ, বিয়োগ থাকলে হবে যোগ, যোগ ভাগ থাকলে গুণন, গুণন থাকলে ভাগ। তাহলে 15 বিয়োগ 9, তাহলে 15 থেকে 9 বাদ দিলে থাকবে 6। এই 6 আমার অ্যান্সার। এবার 2 নম্বরে দেখা যাক ক বিয়োগ 12 যোগ সমান সমান 25। তাহলে আমি যেহেতু ক মান নির্ধারণ করব, শুধু ক মানটাই বাম পাশে রাখবো। তাহলে 12টাকে ওই পাশে স্থানান্তর করতে হবে, যেহেতু এই পাশে বিয়োগ আছে ওই পাশে গেলে হয়ে যাবে যোগ। তাহলে 25 যোগ 12, তাহলে 5 আর 2 7, 2 আর 1 3, 37। এইবার 3 নম্বরে আসা যাক। এইখানে আমরা দেখছি যে ক এর মান নির্ধারণ করব, সাথে আমার 2 রাশি হিসেবে আছে 2, তাহলে এই 2টাকে আমাকে ওই পাশে স্থানান্তরিত করতে হবে। এখন 2কে 2 কর সাথে কি আকারে আছে? গুণন আকারে। তাহলে গুণন আকারে গেলে এর বিপরীত রাশি ওই পাশে হয়ে গেলে বিপরীত রাশি। তার মানে 22 পূর্বে থেকেই ছিল, এখন 2 ওই পাশে গেলে সেটা ভাগ আকারে যাবে। তাহলে 22 ভাগ 2 সমান সমান 11, কারণ 11 দুগুণে 22। 4 নম্বরে আসা যাক, এ পাশে আছে ক, তাহলে আমার এক্সট্রা রাশি হিসেবে আছে 8, তাহলে ওই পাশে স্থানান্তর সমান চিহ্ন ওই পাশে স্থানান্তরিত করব। এই পাশে সে ভাগ আকারে আছে, ওই পাশে গেলে সে হয়ে যাবে গুণ। তাহলে 7 গুণ 8, 7 8 56। এবার 5 নম্বরে আসা যাক। 5 নম্বরে আমরা দেখব যে যেহেতু কর সাথে যে রাশিটা আছে ব্র্যাকেট দিয়ে আলাদা করা আছে, সুতরাং কর থেকে দূরবর্তী যে রাশি আছে সেটাকে আমরা আগে সরাবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 8 যোগ ক সমান সমান, যেহেতু 7 দূরে আছে তাহলে 7টাকে ওই পাশে দেবো। এখন 7টা ওই পাশে গেলে কি আকারে যাবে? যেহেতু এখানে সে গুণন আকারে সম্পর্কে আছে তাহলে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 63 ভাগ 7 বা 8 যোগ ক সমান সমান 7 9 63, তাহলে হবে সেটা 9। তাহলে যেহেতু কর সাথে 8 এক্সট্রা রাশি আছে, বাড়তি রাশি আছে, তাহলে 8টাকে ওই পাশে যদি আমি স্থানান্তর করি তাহলে এই পাশে যোগ থাকলে ওই পাশে গেলে বিয়োগ, 9 বিয়োগ 8 সমান সমান 1 অ্যান্সার। এবার
6 নম্বরে আসি। 6 নম্বরে গাণিতিক সমস্যা আগের মতোই কর সাথে বিয়োগ আকারে আছে 4, বাড়তি রাশি আছে ভাগ 6। তাহলে 6টাকে আমি ওই পাশে স্থানান্তরিত করব। তাহলে ক বিয়োগ 4 সমান সমান 6 এই পাশে যেহেতু ভাগ আকারে আছে ওই পাশে গেলে গুণন, তাহলে 6 গুণন 6। তাহলে ক বিয়োগ 4 সমান সমান আমি লিখতে পারি 6 গুণন 6, 6 6 36। তাহলে কর সাথে এক্সট্রা রাশি বিয়োগ 4 আছে, তাহলে এই পাশে বিয়োগ 4 ওই পাশে যায় হবে যোগ 4, 36 যোগ 4 সমান সমান 40। ডিয়ার লার্নার্স, এবার আসা যাক 5 নম্বর গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে। 5 নম্বর গাণিতিক সমস্যাটা একটু আমরা মনোযোগ সহকারে পড়ব। ক প্যাকেট বিস্কুট এবং 1 বোতল পানীয় এর মূল্য একত্রে খ টাকা। তাহলে ভালো করে বুঝি, ক প্যাকেট বিস্কুট, বিস্কুট কয় প্যাকেট? ক প্যাকেট। আর কত বোতল? 1 বোতল পানীয়, এর মূল্য একত্রে খ টাকা। 1 প্যাকেট বিস্কুটের মূল্য 18 টাকা। তাহলে আমি 1 প্যাকেটের দাম 18 টাকা, কিন্তু আমি কয় প্যাকেট সেটা কিনেছি? ক প্যাকেট। এবং 1 বোতল পানীয়ের মূল্য 12 টাকা। তাহলে ক এবং খ এর মধ্যে সম্পর্ক গাণিতিক বাক্যে প্রকাশ করো। গাণিতিক বাক্যে প্রকাশ করার আগে আমরা একটু বিস্কুটের মূল্যটা একটু আমরা বের করে নিলে বোঝার সুবিধা হবে। যেমন আমি এইখানে দেওয়া আছে 1 প্যাকেট বিস্কুটের মূল্য 18 টাকা। তাহলে আমি এইভাবে লিখি যে 1 প্যাকেট বিস্কুটের মূল্য 18 টাকা। অতএব আমি কত প্যাকেট কিনেছি? ক প্যাকেট কিনেছি। তাহলে এখন আমি লিখতে পারি ক প্যাকেট বিস্কুটের মূল্য, তাহলে 18 গুণন ক, কারণ ক প্যাকেটের দাম বেশি হবে এবং কত বেশি হবে? ক একক পরিমাণ বেশি হবে, তার মানে 18 ক টাকা। এখন এই 18 ক টাকার সাথে এই বিস্কুটের টাকার সাথে আমি 1 বোতল পানীয়র মূল্য কত? 12 টাকা। সে 1 বোতল পানীয় কিনেছে। তাহলে এই বিস্কুটের মূল্যের সাথে 1 বোতল পানির মূল্য যোগ দিলে একত্রে হবে খ টাকা। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি যে 1 বোতল পানীয়ের মূল্য কত টাকা? 12 টাকা। অতএব গাণিতিক বাক্যটি হবে, তাহলে গাণিতিক বাক্যটা কি হবে? বিস্কুটের মূল্য কত আসছে? 18 ক। এইটার সাথে পানীয়ের মূল্য যোগ দিলাম 12 টাকা। পানীয়ের মূল্য যোগ দিলে একত্রে হবে, অর্থাৎ একসাথে করলে হবে কত টাকা? খ টাকা। তাহলে এটাই হবে আমার গাণিতিক বাক্য। এখন আমাকে খ নাম্বারে বলছে খ এর মান নির্ণয় করো যখন ক সমান সমান 10। তাহলে আমি এখন এটা বলতে পারি 1 হতে পাই যখন ক সমান সমান কত? যখন ক সমান সমান 10। তাহলে আমি লিখলাম 18 ক যোগ 12 সমান সমান খ। এইবার আমি কর মানটা বসিয়ে দেব। তাহলে 18 গুণন কর মান কত? 10 যোগ 12 সমান সমান খ, বা 18 10 কে 180 যোগ 12 সমান সমান খ, বা আমি এই খটা সমান চিহ্নের এক পাশে এইভাবে লিখতে পারি, নতুবা নাও পারি, আমি যোগ করে দিলাম। তাহলে 180 আর 12 যোগ করলে 192 সমান সমান খ। অতএব খর মান কত দাঁড়ালো? খর মান দাঁড়ালো 192। খর মান 192। এখন সেটা টাকায় কনভার্ট করলে টাকা, না হলে না। এবার ক এর মান নির্ণয় করো যখন খ 120। তাহলে আমি আবার 1 নম্বর থেকে আসব। 1 নম্বরে কি বলছে? যে 1 নং হতে আমি পাই সেটা কত? তাহলে 18 ক যোগ 12 সমান সমান খ, যখন খ সমান সমান 120। তাহলে আমি কর মান তখন আমার বের করতে হবে। তাহলে 18 ক
যোগ 12 সমান সমান 120। যেহেতু আমার এক্সট্রা রাশি 12 আছে, তাহলে 12টা আমাকে ওই পাশে পাঠিয়ে দিতে হবে। এই পাশে যোগ আছে জন্য ওই পাশে গেলে বিয়োগ। তাহলে 120 থেকে যদি আমি 12 বাদ দেই তাহলে আমার কত থাকে? 2 আছে, কত হলে 10 পাবো? 8 হইলে হাতে আমার 1, 1 আর 1 2, 2 দিয়ে মিলে গেলে 0, 1 1 108। বা ক সমান সমান 108 ভাগ 18। তাহলে আমার 108কে আমি 18 দিয়ে ভাগ দিলে যত মান বেরোবে আমার মান আসবে তত। অর্থাৎ 108কে 18 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এর মান আসবে 13.5। আমরা ফাঁকে রাব খাতায় আমরা ভাগটা করে এনে এখানে মানটা আমরা বসিয়ে দেব।